ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রেদন আহমেদ। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত রয়েছেন সিনিয়র সাংবাদিক ও মানবাধিকার কর্মী শামসুল আলম লিটন এবং প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আজাদ মজুমদার। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই। আমরা দিনের বাছাইকৃত সংবাদ নিয়ে আলোচনা করি সংবাদ সম্প্রসারণে। আজকে প্রধান উপদেষ্টার বক্তব্য দিয়ে একটু শুরু করতে চাই যে উৎসব মুখর পরিবেশে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এই আশাবাদ উনি ব্যক্ত করেছেন। শুরুতেই আজাদ মজুমদার, একটু আপনার কাছে আসতে চাই যে একটু জানতে চাই যে রাজনৈতিক দলগুলো কিন্তু সবাই এখনও এক মতের হতে পারেনি। গণভোটের বিষয় নিয়ে, জুলাই সনদের বিষয় নিয়ে, কেউ পিআর নির্বাচন পদ্ধতির বিষয় নিয়ে দ্বিমত রয়েছে। এই অবস্থায় ফেব্রুয়ারি থেকে নির্বাচন হবেই নাকি হচ্ছে এই দ্বিমতের বিষয়গুলো আসলে কিভাবে সমাধান করা হবে, কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। মাননীয় প্রধান উপদেষ্টা আজকে খুব স্পষ্ট ভাষায় বলেছেন ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এবং সেটা খুব উৎসবমুখর পরিবেশেই হবে। এবং আমরা আশাবাদী সব রাজনৈতিক দল আগামী শুক্রবার জুলাই সনদেও সই করবে। কিছু মত পার্থক্য তো রাজনীতিতে খুবই স্বাভাবিক থাকবেই। এটা দূর করার চেষ্টা করা হচ্ছে সব দিক থেকেই। রাজনৈতিক দলগুলো নিজেরাও আলোচনা করছে, ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকেও তাদের সাথে আলোচনা চলছে। আমরা আশা করি যে এই আলোচনার মধ্যে এখনো যেটুকু সময় হাতে আছে এর মধ্যে সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে। আর যদি সমাধান নাও হয়, কোনো রাজনৈতিক দল শেষ পর্যন্ত যদি স্বাক্ষর করতে রাজি নাও হয়, তাহলেও আমি মনে করি যে বা আমরা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার মনে করি যে এই প্রক্রিয়াটা আসলে থেমে থাকার কোনো সুযোগ নেই এখন। মানে দেয়ার ইজ নো ওয়ে ফর লুকিং ব্যাক। এখন সামনে তাকাতে হবে এবং সামনে নির্বাচনের সময়সীমা ঘোষণা করা হচ্ছে। সরকার যে কোনো মূল্যে এই নির্বাচন আয়োজন ফেব্রুয়ারিতেই করতে বদ্ধপরিকর। অর্থাৎ আপনি বলছেন রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমত্যে সব ইস্যুতে পৌঁছাতে নাও পারে তাহলে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে? না, অবশ্যই ঐক্যমত্যে পৌঁছানোর তো একেবারে কাউকে কোনো একেবারে ধরা বাঁধা কোনো নিয়ম বেঁধে দেওয়া হয় না। ঐক্যমত্যে পৌঁছানো এটা আমাদের জাতীয় স্বার্থে জরুরি এবং আমরা বিশ্বাস করি যে সবাই সেটা উপলব্ধি করবে। কিছু কিছু বিষয়ে সামান্য মত পার্থক্য থাকতেই পারে। আর সেই মত পার্থক্য যে একেবারে এখনই দূর করতে হবে সেটাও এরকম কোনো শর্ত কেউ কাউকে বেঁধে দেয় না। এটা সামনের দিনগুলোতে যে সময়টা আছে সেই সময়ও আপনার এই মত পার্থক্যগুলো দূর করা সম্ভব। এবং মত পার্থক্যগুলো দূর করা না গেলে যার যার রাজনৈতিক মতবাদ নিয়ে বা রাজনৈতিক ইস্যু নিয়ে তারা জনগণের কাছে যাবে, কিন্তু মত পার্থক্য থাকবে এই কারণে নির্বাচন থেমে যাবে এরকমটা ভাবার কোনো কারণ নেই। জি, এরকমটা ভাবার কোনো কারণ নেই। আরেকজন অতিথি রয়েছেন আমাদের সাথে, শামসুল আলম লিটন। একটু আপনার কাছে আসতে চাই। আজকে প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে আপনার একটু মন্তব্য জানতে চাই যে ফেব্রুয়ারিতে নির্বাচন, উনি আবারও বলেছেন এই কথাটা, কিন্তু রাজনৈতিক দলগুলো এখনো ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি সব বিষয় নিয়ে। তো আপনার কাছে একটু জানতে চাই মন্তব্য আপনার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এ নিয়ে একাধিকবার নিশ্চিত করেছেন, কিন্তু তিনি আজকে আবারও পুনরায় নিশ্চিত করেছেন কি কারণে, সেটি হচ্ছে বড় প্রশ্ন। কারণ ঘুরে ফিরে একটি প্রশ্ন বারে বারে আসছে, আদৌ কি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে? নির্বাচন কি ফেব্রুয়ারিতেই হবে? নির্বাচন কি আদৌ হবে? এই রকম নানা রকমের প্রশ্ন পাবলিক ডোমেনে ঘুরছে ফিরছে। এই কারণে যে আসলে বিপ্লব বলুন আর গণঅভ্যুত্থান বলুন, যে জুলাই আপরাইজিং বলুন, ওই পরিস্থিতির পর 12 মাসে 14 মাসে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে, নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি হবে, এটা যেমন ধারণা করা জটিল। কারণ পরপর 3টি ফরাসি অভ্যুত্থানের পর, ফরাসি বিপ্লবের পর প্রতিবারই 3 থেকে 6 বছর পর্যন্ত লেগেছিল তাদের স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আসতে। সুতরাং বাংলাদেশ আসলে জুলাই আপরাইজিং এর পরে একটা অনেকগুলো টার্মোইলিং এর মধ্য দিয়ে যাচ্ছে। এবং আমরা যখন এখানে কথা বলছি তখন মানে এমপিওভুক্ত কয়েক লক্ষ শিক্ষক গত কয়েকদিন ধরে টানা আন্দোলন করছে এবং তাদের কোনো আলটিমেটাম কিন্তু আমরা দেখিনি। সুতরাং জনজীবনে এরকম অস্থিরতা তৈরি, এবং রিসেন্টলি প্রেস উপদেষ্টার দপ্তর থেকে, প্রেসের দপ্তর থেকে, প্রধান উপদেষ্টা দপ্তর থেকে বলা হয়েছে শত শত কয়েকশো আন্দোলনের কথা বলা হয়েছে। এখন একেবারেই যৌক্তিক অনেক দাবিও এরকম অযৌক্তিক সময়ে কেন করা হচ্ছে সেগুলোর সঙ্গে এই প্রশ্নটি ঘুরে ফিরে আসার সম্পর্ক জড়িত। এর পাশাপাশি বিচার প্রক্রিয়াটি এসেছে। সুতরাং অত্যন্ত জটিল সময় বাংলাদেশ পার করছে, কিন্তু এই সময়টি দেশের জন্য কোনোভাবেই ইতিবাচক নয়। এবং নির্বাচন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে যাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের যে রিপাবলিক হিসেবে জনগণের শক্তিতে রাষ্ট্র বলিয়ান হওয়ার যে সুযোগ এসেছে, সংস্কারের যে ন্যূনতম সংস্কারের মধ্য দিয়ে একটা বৃহত্তর সংস্কারের পরিবেশে যাওয়ার সুযোগ হয়েছে, সেটি কিন্তু নির্বাচনটি এখন পর্যন্ত জনমনে সন্দেহাতীত এবং প্রশ্নবিদ্ধ নয়, এবং সত্যি প্রশ্নাতীত নয়। আর যে কথাটি বলা হচ্ছে
যে সকল দলের ঐক্যমত হলে তো সেটা বাকশাল হবে। বাংলাদেশ কখনো বাকশালে ফিরে যাওয়ার উচিত হবে না। যেই যে দল সংক্ষুব্ধ হবে তারা তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে ওটা নিয়ে এসে জনমত যদি অর্জন করতে পারে তাহলে শুধু সেই বিষয়টির উপরেই তাদের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। এই সুযোগটি বাংলাদেশ হাতছাড়া করলে ফেব্রুয়ারির পরে বাংলাদেশে অস্থিরতা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এই কারণে প্রধান উপদেষ্টা যে বারবার নিশ্চিত করছেন এটি ইতিবাচক, তবে এই অবস্থা থেকে রাজনীতিকদেরই উচিত এই অবস্থা থেকে জনমনের স্বস্তি ফিরিয়ে আনা এবং নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া। জি, একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন শামসুল আলম লিটন। আমি আরেকটি বিষয় আপনার কাছ থেকে একটু জানতে চাই, যে জুলাই সনদের বিষয়ে আসতে চাই। যে জুলাই সনদ সইয়ে প্রস্তুত বিএনপি বলেছে যে তারা প্রস্তুত সই করতে। নভেম্বরের মধ্যে গণভোট চায় জামায়াত, আর এনসিপি হচ্ছে আরও পর্যবেক্ষণ করতে চায় এই জুলাই সনদ বিষয়ে। এই যে তিনটি রাজনৈতিক দলের তিন রকম মনোভাব, কি বলবেন আসলে? এনসিপি আরও পর্যবেক্ষণ করতে চায় মানে নোট অফ ডিসেন্ট যেসব রাজনৈতিক দলগুলো দিয়েছে সেই প্রেক্ষিতে, মানে আসলে আপনার পর্যবেক্ষণ কি মনে হচ্ছে? আজাদ ভাই বলবেন না আমি? হ্যাঁ, আপনার কাছে শুনতে যাচ্ছিলাম শামসুল আলম লিটন, তারপর আমরা। আমার মনে হয় যে নোট অফ ডিসেন্ট, পর্যবেক্ষণ, এগুলো সবই ইতিবাচক। এটা কিন্তু পলিটিক্যাল কোনো ডিকশনারি পৃথিবীতে নাই, কিন্তু পলিটিক্যাল প্র্যাকটিসের মধ্যে বিতর্ক, নানা অবস্থান গ্রহণ। কিন্তু প্রায়োরিটি বলে একটি শব্দ আছে। রোগী যখন আইসিইউতে থাকে তখন কোরামিন দিয়ে বাঁচিয়ে রাখাটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। গত 15 মাসে একটা ব্যাপার যারা এনালাইসিস করেন, যারা আন্তর্জাতিক প্রেক্ষাপটে অনেকগুলো বিষয় চিন্তা করেন, তাদের কাছে একটা জিনিস নিশ্চিত হয়েছে যে এই সরকারের প্রধান যদি ডক্টর ইউনূস না হতেন তাহলে আমাদেরকে আন্তর্জাতিক এবং আঞ্চলিক এত বড় বড় সংকটের মুখোমুখি হতো যেটি আমাদের অস্তিত্ব বিপন্ন করে দেওয়ার মতো অবস্থা হতো। এই বাস্তবতা রাজনৈতিক দলগুলো, যে তিনটি দলের কথা বলেছেন এবং অন্যান্য দল, তারা উপলব্ধি করতে, এবং এখানে যদি তারা নির্বাচন আসলে মিডিয়ারও ব্যাপার নয়, অন্যদেরও ব্যাপার নয়, নির্বাচন হচ্ছে রাজনৈতিক দলগুলোর ব্যাপার। এবং এই সরকারের কোনো দল নেই, এই সরকার নির্দলীয় এবং অন্তর্বর্তীকালীন একটি জনতার সরকার। সুতরাং যত বিতর্ক আছে, যেই বিতর্ক নির্বাচনকে দেরি করাবে, গণতান্ত্রিক প্রক্রিয়া ফেরত যেতে দেরি করাবে, যেই বিতর্ক যেই পরিস্থিতিটাকে আরো জটিল করবে, সেরকম পরিস্থিতিকে যদি তারা আমন্ত্রণ করেন তাহলে কিন্তু এটা এই সরকারের দায় হবে না। আমি বিশ্বাস করি যে রাজনৈতিক দলগুলো অতীতে অনেক অনৈক্যের কারণে অনেক চড়া মূল্য দিয়েছেন, এবং কোনো রাজনৈতিক দল তাদের নেতাদের ফাঁসিতে ঝুলতে পর্যন্ত হয়েছে তাদের এই ধরনের বড় বড় ভুলের কারণে, এবং এটা জনগণ ভুলই বলে ওই দলগুলোর। কোনো রাজনৈতিক দল সরকার পরিচালনা করতে গিয়ে সমঝোতার পরিবেশকে পরিহার করে একচ্ছত্রভাবে রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চেয়েছেন, মূল্য দিতে হয়েছে, এবং সবচেয়ে বেশি মূল্য দিতে হয়েছে ওই দলগুলোকে নয়, বাংলাদেশকে। আমার মনে হয় বাংলাদেশের প্রশ্নে যদি আমরা সবাই একমত থাকি তাহলে কিন্তু এই জায়গাটি, যেটি আজাদ ভাই বলছিলেন, there is no way to think alternative, এটাই হচ্ছে মোদ্দা কথা। জি, মানে তাহলে সংকটটা আসলে থাকবে না কিংবা কমে যাবে। আমি একটু আরেকজন অতিথির কাছে যেতে চাই। আজাদ মজুমদার, আপনার কাছে একটু আসতে চাই। এই যে এখনো এনসিপি আসলে আরো পর্যবেক্ষণ করতে চায় এবং তারা নোট অফ ডিসেন্টের কথা বারবার বলেছে কিংবা বলছে তারা মানে আপনার কাছে একটু জানতে চাই আসলে কি মনে হয়, এনসিপি এমন কথা বলছে, আবার বিএনপি একেবারে প্রস্তুত তারা, এই যে নোট অফ ডিসেন্টের বিষয়টা আসলে কিভাবে সমাধান করা যেতে পারে? দেখেন, যতক্ষণ পর্যন্ত সনদ চূড়ান্তভাবে স্বাক্ষর না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দর কষাকষির সুযোগ আছে, এবং তারা প্রত্যেকে যার যার অবস্থান থেকে সেই দর কষাকষির সুযোগ নিতে চাইবে, অন্য রাজনৈতিক দলগুলোর কাছ থেকে কিছুটা সুবিধা আদায় করতে চাইবে। এটা তাদের নিজস্ব রাজনৈতিক অবস্থান, এটা নিয়ে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের বা আমাদের আসলে সেই অর্থে বলার কিছু নাই। তারা তাদের মতো করে তাদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করবে। কিন্তু আমরা এইটুকু অন্তত বিশ্বাস করি, বাংলাদেশের প্রশ্নে লিটন ভাই যেমন বললেন যে সবাই ঐক্যবদ্ধ থাকবেন, এবং যেহেতু আমাদের জন্য নির্বাচনটা অপরিহার্য এবং এই মুহূর্তে বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য প্রত্যেকটা দিন আসলে খুব ক্রুশিয়াল। কোনো কারণে যদি আমাদের রাজনৈতিক প্রক্রিয়াটাতে ব্যাঘাত ঘটে বা কোনো কারণে যদি নির্বাচন অনিশ্চিত হয়ে পড়ে, তাহলে আমাদের জাতীয় নিরাপত্তাই হুমকির মুখে পড়বে। এটা সরকারের পক্ষ থেকে, ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে বারবার বলা হয়েছে, এবং রাজনৈতিক দলগুলো আসলে এটা জানে, এবং জানে বলেই আসলে আমরা বিশ্বাস করি যে একটা মিডল গ্রাউন্ডে সবাই আসবেন, যেখান থেকে আসলে আমরা রাজনৈতিক প্রক্রিয়াটাকে সবাই মিলে এগিয়ে নিয়ে
যাওয়া সম্ভব হবে। এমন কোনো অবস্থান কোনো রাজনৈতিক দলে নেবে না আমরা বিশ্বাস করি, যেটাতে একেবারে তারা পয়েন্ট অফ নো রিটার্নে চলে যাবে, সেখান থেকে তাদের আর ফেরা সম্ভব না। রাজনৈতিক অবস্থান থাকবে, তাদের রাজনৈতিক দৃঢ়তা থাকবে, রাজনৈতিক দলগুলো পরস্পরের সাথে দর কষাকষি করবে, এগুলো খুব স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু আমরা আমাদের সরকারের পক্ষ থেকে একটা জিনিস আজকে নিশ্চিত করা হয়েছে, একটা না অন্তত দুটো বিষয় নিশ্চিত করা হয়েছে। একটা হচ্ছে যে শুক্রবার জুলাই সনদ স্বাক্ষরিত হবে এবং আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই দুটো বিষয় পরিষ্কারভাবে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন এবং আমরা বিশ্বাস করি দুটোই ঘটবে। জি, এই বিষয়ে আমার আরও দু একটি প্রশ্ন রয়েছে, তবে আমাদের একটা বিরতিতে যেতে হবে। বিরতির পর ফিরে এসে আমরা আবারও এই বিষয়টি আরও দু একটি ইস্যু রয়েছে আজকের দিনের আলোচিত বিষয়, সেসব নিয়ে কথা বলতে চাই। সঙ্গেই থাকবেন আপনারা। সংবাদ সম্প্রসারণে একটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি সংবাদ সম্প্রসারণের সাথে আছেন সিনিয়র সাংবাদিক ও মানবাধিকার কর্মী শামসুল আলম লিটন এবং প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই। আমরা আসলে কথা বলছিলাম জুলাই সনদ সইয়ের বিষয় নিয়ে। চলে যেতে চাই শামসুল আলম লিটন আপনার কাছে। একটু জানতে চাই আপনার কাছে যে জুলাই সনদে কিন্তু বাম দলগুলো হচ্ছে এটা প্রত্যাখ্যানই করেছে, তারা সই করবে না বলেছে আর কি। তাদের ইস্যু হচ্ছে যে ৭২-এর যে সংবিধান ৪ মূলনীতি সেটি রেখে সংযোজন করা যেত, কিন্তু সেটি আসলে না থাকার কারণে তারা আসলে সই করতে রাজি না। এই বিষয়ে আসলে আপনার মতামত জানতে চাই। ধন্যবাদ। ৪ মূলনীতি বিষয়ে তাদের এই আবেগের অনেক ইতিহাস আছে। তারা তারা একটা আমাদের বাম দলগুলো আশেপাশের দেশের বাম দলগুলোর মতো নয়। আশেপাশের দেশের বাম দলগুলো অথবা উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকার বাম দলগুলোর যে নীতিগত অবস্থান, আমাদের বাম দলগুলোর নীতিগত অবস্থানের মধ্যে বিরাট ব্যবধান আছে। তার মধ্যে এই ৪ মূলনীতির প্রশ্নটি অন্যতম। ৪ মূলনীতি ১৯৭১ সালের ২৬শে মার্চ থেকে ১৬ই ডিসেম্বর পর্যন্ত কোনো ডকুমেন্টসে, স্বাধীনতার দলিল পত্রে কোথাও ৪ মূলনীতি বলে কোনো শব্দ নেই। যেটি ৭২-এর এপ্রিলের ২৮ তারিখে মোহাম্মদপুরের যুবলীগের একটা সমাবেশ থেকে শেখ মনির নির্দেশনায় প্রথম সেটি শুরু হয়। এর মধ্যে এক ধরনের ভৌগোলিক রাজনীতিতে দিল্লির আধিপত্য কায়েমের কতগুলো ধারণা এবং দর্শন বিদ্যমান আছে। আমি বিস্তারিত বিতর্কে যাব না, কিন্তু আমাদের বামরা দিল্লির যে নৈকট্য এবং দূরত্বের সম্পর্ক অথবা আত্মিক সম্পর্ক থেকে এখনো বেরোতে পারেনি। তারা জুলাইয়ের স্পিরিটটা পুরোপুরি ধারণ করতে পেরেছে বলে, কারণ বামদের, তথাকথিত বামদের, মেনন, ইনু সাহেবদের মতো লোকেরা এই ফ্যাসিবাদের গোড়াকে শক্তিশালী করেছে। সুতরাং আমি অবাক হচ্ছি না। এবং আজকে যে মুশতাক হোসেন নাজমুল হক প্রধানদের যে দল, সেটা 18 সাল পর্যন্ত এবং সম্ভবত 24-এ আসন ভাগাভাগিতে কোনো সমস্যা হয়েছিল, সেই কারণে তারা ওখান থেকে ছুটে এসেছে। দিলীপ বড়ুয়ার মতো বাম, তিনি কিন্তু ফ্যাসিবাদের বিশ্বস্ত দোসর হিসেবে কাজ করেছেন। সুতরাং বামদের এই অবস্থান আর সিপিবির অবস্থান নিয়ে বলার কিছু নেই। সিপিবি সবসময় বাকশালী ধারণাকে পোষণ করেছে। সুতরাং ৪ মূলনীতি, জুলাই মাসে যে মানুষ যা ছুড়ে ফেলে দিয়েছে তার মধ্যে ৪ মূলনীতি অন্যতম। সুতরাং জুলাই সনদে আমি মনে করি যে সনদ নিয়ে অন্য একটা প্রেক্ষাপট আছে। এই সনদে কুমিল্লা বিভাগ এবং ফরিদপুর বিভাগকে বিভাগ করার ব্যাপার আছে। এখানে 31টি না 32টি দল একমত হয়েছে, 60টি দল, কয়েকটি দল দ্বিমত হয়েছে। সুতরাং এখানে এজিকে পৃথকীকরণ। আচ্ছা, আমরা কি জুলাইয়ের আন্দোলনে অ্যাকাউন্টস জেনারেল অফিস বাংলাদেশ সেটিকে 2 ভাগে ভাগ করতে হবে এমন কোনো দাবি কোথাও দেখেছি? কোথাও শুনেছি? কেউ যদি শুনে থাকেন আমার ভুলটা ভাঙিয়ে দিবেন। কুমিল্লা এবং ফরিদপুরকে বিভাগ করতে হবে। কুমিল্লা বিভাগ করলে ফেনী, নোয়াখালী ওই অঞ্চলটি জ্বলে উঠবে। কি কারণে? এটি সংসদে আলোচনার ব্যাপার আছে। এবং শুধু এটি নয়, আসলে বিভাগ হয়তো পুরনো 18 জেলাকে করারই প্রয়োজন হবে আমাদের জনসংখ্যার অনুপাতে, ভৌগোলিক গুরুত্ব এবং মানুষের শিক্ষা স্বাস্থ্যের ব্যাপারে। কিন্তু এইভাবে জুলাই আন্দোলনে শুধু কুমিল্লা এবং ফরিদপুরকে বিভাগ করতে হবে এমন কথা তো কেউ শুনেনি। এই যে সনদটি বৃহত্তর স্বার্থে, সনদে কেউ নোট অফ ডিসেন্ট দিলে খুবই ভালো, কারো আপত্তি অলরেডি সনদের ভিতরে আছে, একমত এবং দ্বিমত। আমার মনে হয় এটা নিয়ে খামোখা অনেক বিতর্ক করা হচ্ছে। এটি সনদ হচ্ছে, সনদের স্পিরিট আগামী সরকার এবং আগামী সরকারগুলো ধারণ করবে। এখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ও আছে, কতগুলো বিচার বিভাগের কমিশন, স্থায়ী অ্যাটর্নি কমিশন, পুলিশ কমিশন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমার একটা সম্পূরক প্রশ্ন ছিল আপনার কাছে, মানে আপনার কথা প্রসঙ্গে, মানে জুলাই স্পিরিট নিশ্চয়ই এটা তো একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমি একটু আপনার কাছ থেকে আপনার মতামত জানতে চাই। মানে ৪ মূলনীতির, ৭২-এর ৪ মূলনীতির সাথে কি জুলাই স্পিরিটের কোনো সাংঘর্ষিক অবস্থান আছে? অবশ্যই সম্পর্ক আছে, অবশ্যই সম্পর্ক আছে। কারণ যখন রাজাকার যে শব্দটিকে প্রত্যাখ্যান করে জাতি ঐক্যবদ্ধ হয়েছিল, এর ভিতরে এই মূল কথাটি আছে। এই ৪ মূলনীতির প্রশ্নে যারা একমত হয়েছে
তাদেরকে আওয়ামী লীগ তার মিত্রতার ইয়েতে নিয়েছে, এবং যেই প্রশ্ন করেছে সেই বাম হোক আর ডান হোক আর মধ্য হোক তাকে রাজাকার ট্যাগ দিয়েছে। অর্থাৎ এই 4 মূলনীতি স্পষ্ট দালিলিক প্রমাণ আছে। এটা দেরাদুনে যারা ট্রেনিং করতে গিয়েছিল পরবর্তীতে মুজিব বাহিনী করে, তারা মুজিবনগর সরকার তাজউদ্দিন সহ প্রত্যেককে অ্যাটাক করেছিল, হত্যার চেষ্টা করেছিল তাজউদ্দিন আহমেদকে। কি কারণে? তারা ওই 4 মূলনীতিকে ধারণ করেনি। তারা মুজিব বাহিনীর নামে বাংলাদেশে যে মুক্তিযোদ্ধাদের অবরোধ করে, মুক্তিযোদ্ধাদের উৎখাত করে তাদের দিল্লি পৃষ্ঠপোষক যে সরকার অথবা আন্দোলন চালাতে চেয়েছিল, তাদেরই হচ্ছে 4 মূলনীতি। 4 মূলনীতি ডক্টর কামাল হোসেন কোথায় পেলেন আমি জানি না। আমি মনে করি দুর্জন বিদ্বান হইল, কি বলে, বিদ্বান দুর্জন হইলেও পরিত্যাজ্য। ডক্টর কামাল হোসেন কোনোদিন এই প্রশ্নের জবাব দেননি। ওই 9 মাসের কোনো ডকুমেন্টে এই 4 মূলনীতি নাই। তিনি এটা কোথায় পেলেন? এই প্রশ্নের জবাব ডক্টর কামাল হোসেনকে জীবিত থাকা অবস্থায় দিয়ে যেতে হবে। জি, নিশ্চয়ই। আসলে আলোচনার প্রেক্ষাপটটা অনেক বড়, আমাদের আরো বেশ কিছু টপিক রয়েছে, আমরা সেই সব বিষয়ে একটু কথা বলতে চাই। আমরা একটু আজাদ মজুমদার আপনার কাছে আসতে চাই, যে আপনার কাছে একটু শিক্ষকদের আন্দোলনের বিষয়ে জানতে চাই। মানে আপনার কিছু বলার থাকলে একটু বলতেন, আমি তারপর হচ্ছে শামসুল আলম লিটনের কাছে আসবো। এই যে এখন যে শিক্ষকরা আন্দোলন করছে, আপনার কাছে কি মনে হচ্ছে? আমাদের প্রত্যেকের পরিবারেই আসলে শিক্ষক আছেন। শিক্ষকদের জীবনযাত্রার মান উন্নয়ন ঘটুক, এটা আমরা সবাই চাই। শিক্ষকরা আর্থিকভাবে ভালো থাকুক, এটা আমাদের প্রত্যেকের চাওয়া। তবে আমার কাছে মনে হয় এই চাওয়াটা পূরণের জন্য এই সময়টা খুব একটা উপযুক্ত সময় নয়। আমাদের প্রথমত এই বিষয়ে যখন বাজেট প্রণয়ন হয় তার আগে যদি শিক্ষকরা জনমত তৈরি করার উদ্যোগ নিতে পারেন, প্রতি বছর বাজেট হয় তার আগে এটা তো একটা বাজেট অ্যালোকেশনের প্রয়োজন আছে। তখন কিন্তু এ ধরনের আলোচনা আমরা খুব বেশি দেখি না। এই বিষয়ে জনমত তৈরি করা প্রয়োজন, জনমতটাকে স্ট্রংলি সরকারের কাছে প্লেস করা প্রয়োজন। এই মুহূর্তে এখন জাতির যে ক্রিটিক্যাল টাইমটা চলছে, আমাদের লিটন ভাই একটু আগে প্রায়োরিটির কথা বলেছেন, এটা আমি ঠিক নিশ্চিত নেই সরকারের নীতি নির্ধারকদের প্রায়োরিটিতে এই মুহূর্তে আছে কিনা। তবে এইটা সত্য যে শিক্ষকদের জীবনযাত্রার মান উন্নয়ন ঘটুক, এটা আমরা প্রত্যেকটা মানুষ চাই। এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার গত 1.5 বছরে 1600-র মতো বিভিন্ন সময় সড়ক অবরোধ আন্দোলন এগুলো ফেস করেছে। এর মধ্যে 600-র মতো আন্দোলন ছিল শিক্ষা সম্পর্কিত, এবং এই অনেকগুলো আন্দোলনের কিন্তু সমাধান হয়েছে, শুরু হয়েছে। কিন্তু শিক্ষকরা ঠিক এই মুহূর্তে এসে, যখন দেশ একটা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, এই মুহূর্তে এসে এই দাবিতে সড়ক অবরোধ, তারপরে যমুনা ঘেরাওয়ের কর্মসূচি ইত্যাদি কর্মসূচি কেন দিচ্ছেন আমার কাছে ঠিক এই মুহূর্তে এটা বোধগম্য নয়। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের শিক্ষকদের ভালো রাখতে হবে, আমাদের শিক্ষকদের ভালো থাকা তারা ডিজার্ভ করে, এবং তবে সেটার জন্য একটা কাঠামোগত সংস্কার প্রয়োজন। সেই সুযোগটা তারা অন্তর্বর্তীকালীন সরকারকেও দিতে পারেন। অন্তর্বর্তীকালীন সরকার যদি সেটা না পায়, তাহলে অন্তত তারা নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করবেন। জি, নিশ্চয়ই। শামসুল আলম লিটন, আপনার কাছে আমি একইভাবে জানতে চাই, সময়টা কি আসলে যৌক্তিক? মানে দাবি তো নিশ্চয়ই যৌক্তিক, আপনারা যেটা বলছিলেন আর কি, আপনাদের কথার প্রেক্ষিতেই বলছিলাম। আজাদ মজুমদার যিনি বলছিলেন যে সময়টা আসলে এই মুহূর্তে আসলে ঠিক কিনা, সেই বিষয়টা বিবেচনার কথা বলেছেন। আপনার কাছে কি মনে হয়? জি, এক্স্যাক্টলি। আমি জাস্ট একটা সম্পাদকীয় লিখে, আমার লন্ডনের পত্রিকাটি শুক্রবার ছাপা হয়, বুধবার রাতে ছাড়তে হয়। সো প্রেসে যাওয়ার আগে এটি আমি সম্পাদকীয়তে লিখেছি যে শিক্ষকদের আন্দোলন যৌক্তিক দাবি আন্দোলন কেন অযৌক্তিক সময়। অর্থাৎ এটা খুবই রেলেভেন্ট যে স্থান, কাল এবং পাত্র, আপনি কিন্তু স্থান এবং কাল বিবেচনা করতেই হবে। আদারওয়াইজ শিক্ষকরাই তো শেখান, এবং শিক্ষকরা কার বিরুদ্ধে আন্দোলন করছে? আরেকজন শিক্ষক, প্রধান উপদেষ্টা একজন শিক্ষক। আজকের যে মানবিক রাষ্ট্র, আজকের যে জনতার সরকার, এটা তো শিক্ষকদেরই, যে তাদের অনুগামী, তাদের যে ফেলো, তাদেরই অবদান। সুতরাং তারা এমন একটি সময় আন্দোলনটি করছেন, এটা দৃষ্টিকটু, জিম্মি করার মতো। এটি কিন্তু কোনো ভালো দৃষ্টি কিন্তু উদাহরণ হলো না। শিক্ষকদেরকে আমরা সর্বোচ্চ যে সম্মানের সঙ্গে বিবেচনা করি, এই যে এমপিও ভুক্তিতে একদিনে হয় নাই, ধীরে ধীরে হয়েছে, এবং শিক্ষকরা তাদের মর্যাদার প্রতিষ্ঠা করতে পেরেছে ধীরে ধীরে। এবং আমি মনে করি এখানে যৌক্তিকতা কতটুকু এবং কতটুকু রাষ্ট্র এফোর্ড করতে পারবে, রাষ্ট্রকে সেটাই মানতে হবে যেটি রাষ্ট্র এফোর্ড করতে পারে। শুধু আমি একটা দাবি করলাম যেটা যৌক্তিক আপনাদের সবার কাছে মনে হবে, কিন্তু সেটা রাষ্ট্র এফোর্ড করতে পারবে কিনা, সেই কনসালটেশনে শিক্ষকদেরও আসতে হবে। এবং এটি অবশ্যই বর্তমান যে ট্রানজিশন টাইম, এটা হচ্ছে নির্বাচনকালীন সময়, পুরো সরকার এবং অল্প কয়জন মন্ত্রী নিয়ে এই সরকার দেশ চলছে। সুতরাং এটা কোনো অংশেই বিতর্কে গেলে শিক্ষকরা কিন্তু এটাকে যৌক্তিক সময় বলে তারা কিন্তু বিতর্কে কিন্তু উতরাতে পারবেন না। সুতরাং আমার মনে হয় যে পরিস্থিতিকে জটিল না করে, দেশের পরিস্থিতিকে বিভ্রান্তির দিকে না গিয়ে, এবং শিক্ষকদের যে মর্যাদা সেটা সঙ্গে বিফিটিং যেটা, সেটি হচ্ছে যে নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করা। তবে তারা একটা আলটিমেটাম দিয়ে রাখতে পারেন যে এই যৌক্তিক দাবিগুলো নির্বাচিত রাজনৈতিক দলগুলো যাতে তাদের
যে নির্বাচনী ম্যানিফেস্টো আছে সেখানে যারা দেবেন তাদের প্রতি তাদের সহানুভূতি থাকবে। এইটি হচ্ছে আসলে গণতন্ত্রের পরিবেশ। শিক্ষকরা যদি এই ব্যাপারে আমাদেরকে মূল্যবোধ শিক্ষকদের ছাত্রদেরকে শেখান, তাহলে ছাত্ররা এটা শিখবে, ভবিষ্যতে তারা কখনো বড় ধরনের বিশৃঙ্খলা অথবা নৈরাজ্য অথবা দুঃসময়কে অসময়কে সময়ে অসময়ের কাজ করবে না। এটি আমার মনে হয় শিক্ষকরা একটা অ্যাসিড টেস্টের মতো, এই টেস্টে তারা তাদের মর্যাদা আরো অনেক সমুন্নত হবে যদি দেশের প্রধান শিক্ষক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছেই এই দাবিটা তারা উত্থাপন করে অতি দ্রুত তারা নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে দেশকে এগিয়ে নিয়ে যাবেন। শিক্ষকদের দাবি যৌক্তিক, কিন্তু সময়টা নিয়ে আপনারা বলছেন যে সেই সময়টা আসলে শিক্ষকরা বিবেচনা করতে পারেন। আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ সংবাদ সম্প্রসারণে যুক্ত হবার জন্য। এই ছিল সংবাদ সম্প্রসারণে, ডিবিসির সঙ্গেই থাকুন।